শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি তোমাদের বিবিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের কোর্সটির ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশনের চ্যাপ্টারের উপর একটি ক্লাস নেব। এখন এই পর্যন্ত এই চ্যাপ্টারের উপর আমি 5টা ক্লাস নিয়েছি। আজকে এটার 6ষষ্ঠতম ক্লাস। আশা করি বিগত ক্লাসগুলিতে এই চ্যাপ্টারের যা কিছু পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে ইত্যাদি তোমরা বেশ ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। অ্যাকচুয়ালি ক্লাসের মাধ্যমে তোমাদের গাইডলাইন দেওয়া হয়। আজকের যুগে টিচারকে কিন্তু টিচার বলা হয় না, 21 শতকের টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর। যে ফ্যাসিলিটেট করে, কাদেরকে ফ্যাসিলিটেট করে? তোমাদের মতো স্টুডেন্টদের ফ্যাসিলিটেট করে, গাইডলাইন দেয়, পথ প্রদর্শন করে। আমরা সেই কাজটাই করার চেষ্টা করি। আর যদি আমার ভাষায় বলতে হয় তাহলে বলবো যে তোমরা ছোট ছোট অলি গলি সব কিছু পার করে দিয়ে তোমাদেরকে রাজপথে তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু রাজপথে তো হাঁটতে হবে তোমাদের নিজেদেরই, এবং সেই কাজটাই যদি করতে পারি, যে তোমাদের রাজপথে হাঁটতে শেখাতে পেরে থাকি, তাহলেই মনে করব যে শিক্ষক হিসেবে আমি ধন্য হয়েছি। আশা করি তোমরা রাজপথে নিজেরাই হাঁটতে পারবে, সেই পর্যায়ে আমরা শিক্ষকরা নিতে পেরেছি তোমাদের, এবং সামনে আশা করি আরও বেশি তোমাদের পথ প্রদর্শন করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমাদের নিজেদেরকে উন্নতি করতে হবে, নিজেদেরকেই পড়ালেখার মান উন্নয়ন করে এবং সামাজিক উন্নয়ন, পারিবারিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়নে তোমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, এবং তোমাদের পদক্ষেপ সেখানে সুন্দর এবং সাবলীল হবে বলে আশা করি। কথাগুলি বললাম এই জন্যে, বিশেষ করে হিসাব বিজ্ঞানের স্টুডেন্টরা সাধারণত সারাক্ষণ খাতা, কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর এর মধ্যেই নাকি ডুবে থাকে। আমরা স্টুডেন্ট লাইফে শুনে আসছি যে স্কেল, পেন্সিল আর খাতা, কলম আর ক্যালকুলেটর ছাড়া হিসাব বিজ্ঞানের মানুষ কিছু বুঝে না। সেজন্যই কথাগুলি বললাম যে না, হিসাব শুধু খাতায় সীমাবদ্ধ, কিন্তু তোমার নৈতিক উন্নয়ন, মানসিক উন্নয়ন এবং অর্থনীতিতে তোমার পদচারণা, তোমার অর্থনীতিতে তোমার শেয়ারিং, এই কাজগুলিও কিন্তু হিসাব বিজ্ঞানের স্টুডেন্টরা ডে বাই ডে করে থাকে। শুধু হিসাব বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তারা তাদের বিভিন্নভাবে নিজেদেরকে প্রস্ফুটন ঘটায়, এবং সেই প্রস্ফুটন ঘটানোর জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি, সাহায্য করে থাকি, এবং পথ প্রদর্শন সম্পর্কিত বিভিন্ন টিপস দিয়ে থাকি। হ্যাঁ, কথাগুলি মনে হচ্ছে হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমার মনে হবে যে অঙ্ক বাদ দিয়ে ম্যাডাম কেন এত কথা বলছে। কারণ আজকের ক্লাসটা তোমাকে কথা শোনার জন্য তোমাকে প্রস্তুত করতেছি। তোমাকে অনেকগুলি কথা শুনতে হবে, যদিও সেটা হিসাব বিজ্ঞান, ফিন্যান্স রিলেটেড কথাবার্তা, এবং আমাদের সিলেবাসের বাইরে তেমন কিছু থাকবে না। কিন্তু সিলেবাসের বাইরের সাথে তোমার অ্যাডাপ্টেবিলিটি খুবই জরুরি, খুবই জরুরি যে তোমার সিলেবাসের বাইরে নিজেকে খাপ খাওয়ানো, বিভিন্ন পরিবেশের সাথে, বিভিন্ন থিওরির সাথে, এবং বিভিন্ন অঙ্কটাকেও তুমি যদি সেই থিওরিটিক্যাল অ্যাসপেক্টে নিয়ে আসতে পারো, তাহলে দেখবা যে এটা আর ক্যালকুলেটারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তোমার ব্রেনের ম্যাচুরিটিতে চলে আসে। সেই হিসেবে আমি ইনভেস্টমেন্ট ডিসিশনের যে উপরে যতগুলা মোটামুটি অঙ্ক আমাদের করতে হয়, বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং ক্রাইটেরিয়ার মধ্যে যে অঙ্কগুলি আমাদের করতে হয়, আমি বিগত 5টা ক্লাসে পেব্যাক পিরিয়ড, তারপর এনপিভি, আইআরআর, তারপর এআরআর, আরওআই, দ্যাট ইজ এগুলো যদি বলি যে পেব্যাক পিরিয়ড, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটা গত ক্লাসে আমি তোমাদের দেখালাম। ইন্টারনাল রেট অফ রিটার্ন কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং ডিসিশন মেকিংয়ে কীভাবে সেটা প্রভাব ফেলে। আজকে ওভারঅল এই চ্যাপ্টারের উপর এই ধরনের আরও অনেকগুলি পয়েন্টস আছে, যেগুলি শুধু অঙ্ক করলেই জানা যাবে না, তোমাদের সম্যক ধারণা থাকতে হবে। সেই ধরনের কিছু টার্ম আমি তোমাদের আলাপ করবো, এবং আজকে এই চ্যাপ্টারের উপর ধরে নিতে পারো আমার লাস্ট ক্লাস। পরবর্তীতে অন্য চ্যাপ্টারে অথবা অন্য বিষয়ে তোমাদের সাথে দেখা হবে। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ক্যাপিটাল রেশনিং, যে শব্দগুলি আমি তোমাদের আজকে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ক্যাপিটাল রেশনিং, সারপ্লাস লাইফ, কনফ্লিক্টিং র্যাঙ্কিং, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি। এই বিষয়গুলি এই চ্যাপ্টার রিলেটেড।
ক্যাপিটাল বাজেটিং এই বিগত 5টা বা 6টা ক্লাস, যে প্রত্যেকটা ক্লাসেই আমি ক্যাপিটাল বাজেটিং নিয়েই বেশি কথা বলেছি এবং টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং কীভাবে করতে হয়, কীভাবে ডিসিশন মেকিংয়ে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে প্রজেক্ট সিলেকশন করতে হয় ইত্যাদি বিষয়গুলি বিগত ক্লাসগুলিতে বলেছি। যেমন ক্যাপিটাল বাজেটিংয়ের একটু আগেও বললাম যে টেকনিকগুলি হচ্ছে পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর অ্যান্ড পিআই, এআরআর, আরওআই, এই টেকনিকগুলির মাধ্যমে আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের করে থাকি এবং ক্যাপিটাল বাজেটিংয়ের মাধ্যমে আমরা যেটা করি সেটা হলো প্রজেক্ট সিলেকশন করে থাকি। সেটা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হতে পারে, আবার ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হতে পারে। ক্যাপিটাল বাজেটিংয়ের মাধ্যমে আমরা এই কাজগুলি করে থাকি, অর্থাৎ আমার সীমিত বাজেটকে বিভিন্নভাবে কীভাবে অ্যাপ্লাই করে সর্বোচ্চ প্রজেক্ট প্রফিটেবল প্রজেক্ট সিলেকশন করা যায় সেই বিষয়গুলি আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের মাধ্যমে করে থাকি। এই সাথেই রিলেটেড হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ধরে নিতে পারো ক্যাপিটাল বাজেটিংয়ের ভিতরেরই একটা টার্ম হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিংটা শব্দটা আসে কীভাবে? রেশনালি, অর্থাৎ ভাগ ভাগ করা, ক্যাপিটালকে ছোট ছোট ভাগে বিভিন্ন প্রজেক্টে অ্যাপ্লাই করে দেওয়া। অর্থাৎ যখন আমাদের সীমিত বাজেট থাকে তখন আমার যদি অনেকগুলি প্রফিটেবল প্রজেক্ট থাকে সেক্ষেত্রে আমাকে সিলেকশন করার প্রক্রিয়াটাই হচ্ছে ক্যাপিটাল রেশনিং। অর্থাৎ সর্বোচ্চ প্রফিটেবল প্রজেক্টটাকে আমার সিলেক্ট করতে হবে। যেমন যেখানে আমার 5টা প্রজেক্ট আছে, 5টাই প্রফিটেবল প্রজেক্ট, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে যেই প্রজেক্টটা সবচেয়ে বেশি প্রফিটেবল হবে সেটা সময়ের সাথে রিলেটেড, তারপরে ক্যাশ ইনফ্লোর সাথে রিলেটেড, ক্যাশ আউটফ্লোর সাথে রিলেটেড, তখন আমরা সেই প্রজেক্টটাকে আমরা ক্যাপিটাল সিলেক্ট করব এবং এই কাজটাই হচ্ছে ক্যাপিটাল রেশনিং। আর ক্যাপিটাল বাজেটিং আর ক্যাপিটাল রেশনিংয়ের সাথে আরেকটা সম্পর্ক আছে। যেমন ক্যাপিটাল বাজেটিং আমরা অনেকগুলি প্রজেক্ট যেখানে আমরা চুজ করব, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হতে পারে, বিভিন্নভাবে এটা একাধিক প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং ইউজ করবো। আর ক্যাপিটাল রেশনিংটা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রেই ইউজ করা হয়। যেমন একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্টের যেখানে তেমন কোনো সম্পর্ক থাকে না, সেখানে ক্যাপিটাল রেশনিংটাকেই ক্যাপিটাল রেশনিংয়ের মাধ্যমে আমরা সেই কাজটা প্রজেক্ট সিলেকশনের কাজটা করে থাকি। সাধারণত এই কোশ্চেনটা তোমাদের আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ক্যাপিটাল রেশনিং। আশা করি এই বিষয়গুলি তোমরা আরও বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্নভাবে তোমরা এটা পড়ে নেবে। তাহলে ক্যাপিটাল বাজেটিং আর ক্যাপিটাল রেশনিং বিষয়টা তোমাদের মোটামুটি ধারণা দিতে পারলাম। তাহলে আমরা ক্যাপিটাল বাজেটিং আর ক্যাপিটাল রেশনিং সম্পর্কে মোটামুটি একটু ধারণা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আসলে সারপ্লাস লাইফ, এটা প্রত্যেকটা এখানে আমি জাস্ট লিখে রেখেছি যে বিষয়গুলি আলোচনা করবো, সেই জন্য সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ সে বোঝাই যায়, লাইফের আবার সারপ্লাস হয় কী করে? লাইফ টু লাইফ, কিন্তু মানুষের লাইফে কোনো সারপ্লাস হয় না, কিন্তু আমাদের প্রজেক্ট লাইফে সারপ্লাস হয়। অর্থাৎ আমাদের এস্টিমেটেড লাইফের চেয়ে যদি আমার বাস্তব লাইফ বেশি হয় সেখানে সেটা হবে সারপ্লাস। কিন্তু এই চ্যাপ্টারে সারপ্লাস লাইফ বলতে বোঝানো হয়েছে আমরা পেব্যাক পিরিয়ডের মাধ্যমে যে লাইফটা বের করি, যেটার দ্বারা আমরা ইন্ডিকেট করে যে কত বছর পরে আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা ফিরে আসবে। অর্থাৎ পেব্যাক পিরিয়ডের যে, যেমন একটা প্রজেক্টের এস্টিমেটেড লাইফ যদি হয় 5 ইয়ার্স আর পেব্যাক পিরিয়ড যদি হয় 3.5 ইয়ার্স, তাহলে সেখানে হবে সারপ্লাস লাইফ হবে কত? পেব্যাক পিবি পি মাইনাস এস্টিমেটেড লাইফ, হ্যাঁ, তাহলে এক্সপেক্টেড লাইফ যেটাই বলি, এক্সপেক্টেড লাইফ, তাহলে এখানে 5 ইয়ার্স মাইনাস 3.5 ইয়ার্স, মানে 1.5 ইয়ার্স হবে, 1.5 ইয়ার্স হবে সারপ্লাস লাইফ। একদম ক্লিয়ার যে পেব্যাক পিরিয়ডের চাইতে এস্টিমেটেড লাইফ এর সাথে পেব্যাক পিরিয়ডের সাথে যে ডিফারেন্স, অর্থাৎ পেব্যাক পিরিয়ডের চেয়ে যদি বেশি যে অংশটুকু থাকবে এস্টিমেটেড লাইফের মধ্যে বা এক্সপেক্টেড লাইফের মধ্যে, সেই অংশটুকু হচ্ছে সারপ্লাস লাইফ। আশা করি এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। এরপরে কনফ্লিক্ট ইন রেশনিং, এইটা একটা মজার ব্যাপার। কনফ্লিক্ট ইন র্যাঙ্কিং, রেশনিং না, র্যাঙ্কিং, কনফ্লিক্ট ইন র্যাঙ্কিং।
আমরা এতদিন যে ক্লাসগুলিতে করেছি কি করেছি, র্যাঙ্কিংয়ের জন্যই তো করেছি যে হুইচ প্রজেক্ট অ্যাকসেপ্টেড আর হুইচ প্রজেক্ট রিজেক্টেড, অর্থাৎ অ্যাকসেপ্ট রিজেক্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে যে আমরা প্রজেক্ট সিলেকশন করা শিখেছি। যেমন দুইটা প্রজেক্টের মধ্যে আইআরআর যে প্রজেক্টের হায়ার হবে সেই প্রজেক্টে হবে অ্যাকসেপ্টেড, এনপিভি যে প্রজেক্টের পজিটিভ হবে সেই প্রজেক্ট হবে অ্যাকসেপ্টেড, পেব্যাক পিরিয়ড যে প্রজেক্টে কম হবে সেই প্রজেক্ট হবে অ্যাকসেপ্টেড। এই যে অ্যাকসেপ্ট রিজেক্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে প্রজেক্ট সিলেকশনটা আমরা করে আসছি বা শিখেছি, সেই বিষয়গুলি আমরা এখানে দেখব যে কনফ্লিক্ট সৃষ্টি হয় কার সাথে কার। সাধারণত এনপিভি আর আইআরএর মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়। এই এনপিভি অ্যান্ড আইআরএর মধ্যে যখন কনফ্লিক্ট সৃষ্টি হয়, কী কারণে সৃষ্টি হয়, দেখা গেল যে এনপিভি যে প্রজেক্টের বেশি আছে সেই প্রজেক্টে যে দেখা যায় আইআরআরের মাধ্যমে যদি সিলেকশনে যায়, দেখা যায় সেখানে আইআরআরের মাধ্যমে সেই প্রজেক্টটা সিলেকশনে আসে না, কিন্তু এনপিভির মাধ্যমে সিলেকশনে আসতেছে। তাহলে এই কাজগুলি কেন ঘটে? হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্টিং র্যাঙ্কিং? কনফ্লিক্ট হওয়ার কারণগুলি কি? যদি ইনভেস্টেড অ্যামাউন্ট অর্থাৎ নেট ক্যাশ আউটলের মধ্যে পার্থক্য থাকে, এনপিভি আইআরআর ক্যালকুলেশন করতেছি যে ধরনের প্রজেক্টের মধ্যে, সেখানে যদি অনেক বেশি ডিফারেন্স থাকে দুইটা প্রজেক্টের মধ্যে, যদি আমাদের নেট ক্যাশ আউটলে ডিফারেন্ট থাকে, দুটো প্রজেক্টের মধ্যে যদি খুব বেশি আপ ডাউন থাকে নেট ক্যাশ ইনফ্লোর মধ্যে, ক্যাশ ইনফ্লোর মধ্যে, তাহলে সেখানে কনফ্লিক্টটা দেখা দিতে পারে। অর্থাৎ যদি সিমিলারিটিস না থাকে, ক্যাশ ইনফ্লোর মধ্যে অনেক বেশি আপ ডাউন থাকে, এক বছর ইনফ্লো হলো 50,000, দেখা গেলো আরেক বছর ইনফ্লো 5,000, এই ধরনের যদি অনেক বেশি রকম আপ ডাউন থাকে, তাহলে সেখানে দেখা যায় যে এনপিভি একরকম আসলো, আবার আইআরআর আরেক রকম আসলো। আবার ক্যাশ আউটফ্লোর ক্ষেত্রেও যে একাধিক প্রজেক্টে যে আমাদের ক্যাশ আউটফ্লো বা নেট ক্যাশ আউটলে আছে, সেখানে যদি অনেক ডিফারেন্স থাকে, যে একটা প্রজেক্টের জন্য অনেক বেশি নেট ক্যাশ আউটলে, আবার আরেকটা প্রজেক্টের জন্য অনেক কম নেট ক্যাশ আউটলে, এক্ষেত্রেও দেখা যায় যে এনপিভিতে একরকম সিদ্ধান্ত আসতেছে, আবার দেখা যায় যে আইআরআরে আরেক রকম সিদ্ধান্ত আসতেছে। সেক্ষেত্রে আমরা দুটোই আমাদের নেওয়া যেতে পারে, তবে এনপিভিতে কি আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, যে এনপিভিতে আমরা একটা ফিগার দেখতে পাই যে কোন প্রজেক্ট থেকে কত অ্যামাউন্ট আসতেছে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যামাউন্ট কোনটা থেকে বেশি আসতেছে এবং কোনটা থেকে কম আসতেছে, সেটা ডিপেন্ড করতেছে আমি ইনভেস্টমেন্টের রেশিওটা কত, ইনভেস্টমেন্ট কোথায় বেশি করা হলো এবং ইনভেস্টমেন্ট কোথায় কম করা হলো। আমার 100 টাকার ইনভেস্টমেন্টের টোটাল অ্যামাউন্ট আবার 1000 টাকা ইনভেস্টমেন্টের টোটাল অ্যামাউন্ট কিন্তু সেম হবে না। সেক্ষেত্রে আবার দেখা যায় যে আবার আইআরআরটা বেশি প্রাধান্য পাবে, কারণ রেটটা একটা মোটামুটি একটা অ্যাকুরেসির কাছাকাছি রেট আসে, একটা জিরো প্রফিট যেখানে সৃষ্টি হয়, যে নেট ক্যাশ আউটলে, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটলে অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, এই দুটো যখন সমান হয়ে যায় তখনই আমাদের জিরো হয়। এবং যেই রেটে আমি আবারও বলছি, যেই রেটে ইনফ্লো এবং আউটফ্লো জিরো, নেট এনপিভি জিরো আসবে, সমান হবে, অর্থাৎ যেই রেটে যে এনপিভিটা জিরো হবে সেটাই হবে আমাদের আইআরআর। সুতরাং এইটাও মোটামুটি ডিপেন্ডেবল একটা টেকনিক আইআরআর। সুতরাং এই যে কনফ্লিক্টের যে বিভিন্ন ক্ষেত্রগুলি, সেগুলির ক্ষেত্রে যে আমি যেটা বললাম, এই জিনিসগুলি খেয়াল করা অনেক বেশি জরুরি, যে কী কারণে কনফ্লিক্টটা হচ্ছে। যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের আপ ডাউনের কারণে কনফ্লিক্ট হতে পারে, আবার ক্যাশ ফ্লোর মধ্যে অনেক বেশি ডিফারেন্স থাকতে পারে, সেখানে আপ ডাউন হতে পারে, আবার এক্সপেক্টেড লাইফের ক্ষেত্রে দুইটা প্রজেক্টের আলাদা এক্সপেক্টেড লাইফ হতে পারে, সেখানেও কনফ্লিক্ট হতে পারে। সুতরাং এই বিষয়ে তোমাদের যখনই কোনো প্রশ্ন করা হয়, আশা করি তোমরা উত্তর দিতে পারবে, এবং ইভেন পরীক্ষায়ও যদি আসে, থিওরিটিক্যালও আসে, তাহলে তোমরা লিখতে পারবে, আমি এটা আশা করি। তাহলে আমরা মোটামুটি সারপ্লাস লাইফ, ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল রেশনিং, কনফ্লিক্টিং র্যাঙ্কিং, এই জিনিসগুলি বুঝলাম। এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে ঠিক করে নাও মাথায় কী কোশ্চেন আসছে, কারণ আমি ওয়ান ওয়ে বলতেছি, একমুখী কথা বলতেছি। তোমার এই আমার লেকচারের মধ্যে তোমার কোনো প্রশ্ন যদি সৃষ্টি হয়ে থাকে, সেটা কিন্তু আমি জানতে পারছি না, সুতরাং সেটা তুমি খাতায় নোট ডাউন করে রাখবা। টুডে টুমোরো তোমাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ, তখন বলতে পারো
অথবা আমাদের সাথে যে আমরা যেখানে আপলোড করবো এই ক্লাসটা সেখানে কমেন্টে লিখতে পারো, অথবা আমাদের টিচারদের সবার পার্সোনাল নাম্বার ডিপার্টমেন্ট থেকে তোমাদের কালেকশন করা আছে, সুতরাং তোমরা ফোন করেও বিষয়টা কিন্তু আলোচনা করতে পারো, আমরা তোমাদেরকে সেই সময়টা দিব। কিন্তু তোমাদের মনে প্রশ্ন হয় কিনা আজ পর্যন্ত বুঝতে পারলাম না, না কমেন্টে না অন্য কোনো মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বিষয় তোমরা খুব ক্লিয়ার বুঝতে পেরেছো, সুতরাং কোনো কোশ্চেন সৃষ্টি হয় নাই। এবার আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি, যেটা ফিনান্সের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই এটার প্রভাব আছে। আমি এর আগে তোমাদের কস্ট অফ ক্যাপিটাল যেখানে করিয়েছি সেখানেও দেখিয়েছি কিভাবে মার্কেট রিস্ক, তারপরে রিস্ক এই বিষয়গুলি কিভাবে প্রভাব ফেলে। আজকে যেটা আমি মূল রিস্ক অ্যান্ড আনসার্টেনটির মধ্যে যে কি ডিফারেন্স আছে বা কনসেপচুয়াল কি বিষয় আছে রিস্ক অ্যান্ড আনসার্টেনটির ক্ষেত্রে, রিস্ক অ্যান্ড আনসার্টেনটির মূল কথাই হলো যে আমি কিছু বুলেট পয়েন্টের মাধ্যমে তোমাদের এই পার্থক্যগুলি দেখানোর চেষ্টা করেছি। এখানে কোনো সেন্টেন্স মেকিং করা হয় নাই। যে পয়েন্টেরগুলির সাথে রিস্কের এবং আনসার্টেনটির মধ্যে পার্থক্য সৃষ্টি হয় এবং দুটাকে আলাদাভাবে ডিফাইন করা যায়, সেই পয়েন্টগুলি আমি এখানে লেখার চেষ্টা করেছি। রিস্ক হচ্ছে যেটা আগে থেকে মেজার করা যায়, যে আমি যদি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি তাহলে আমার কি কি রিস্ক হতে পারে, কতটুকু মার্কেট রিস্ক থাকতে পারে, কতটুকু রিস্ক ফ্রি থাকতে পারে, কতটুকু এডিশনাল রিস্ক থাকতে পারে, এই বিষয়গুলি পাস্ট এক্সপিরিয়েন্স দ্বারা অবশ্যই এটা মেজার করা যায় এবং যেটা বলা হয় ফিন্যান্সে বিটা দ্বারা সেটা মেজারমেন্ট করা যায়। আমি তোমাদের সিএপিএম মডেলে কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সিএপিএম মডেলে দেখিয়েছি কিভাবে বিটা ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে বিটা দেয়া থাকলে মার্কেট রিস্ক বের করা যায়, তারপরে কিভাবে শেয়ার ভ্যালুয়েশন করা যায় ইত্যাদি। আমরা সিএপিএম মডেলে রিস্কের যে অ্যাপ্লিকেশনটা সেটা দেখিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলি দেখেছো এবং নিজেরাও বইয়ের থেকে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করেছো। সেক্ষেত্রে তাহলে এখানে আমরা মূল পয়েন্ট হলো যে রিস্কটা হলো মেজারেবল আর হলো আনসার্টেনটি হলো ইনমেজারেবল। আনসার্টেনটিটা আগে থেকে কোনোভাবেই মেজার করা যায় না, এটা হঠাৎ করেই হয়ে যায়। এটা ধরে নিতে হবে যে আগে থেকে যে কোনো রিস্ক যেটা আছে শুধু সেইটুকুই আছে। আনসার্টেনটি একেবারেই দৈবাৎ যেটাকে বলে, আকস্মিক যেটাকে বলে, হঠাৎ করে সাডেনলি যেটা হয় সেটাই হলো আনসার্টেনটি। এইটা মেজার করা যায় না, এটা কোনোভাবেই মেজার করা সম্ভব না এবং সেই কারণেই যেহেতু মেজার করা সম্ভব না, সে কারণে অনেক সময়ই যে আমাদের অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন চ্যাপ্টারে তোমরা অঙ্কের মধ্যে দেখবা যে একটা পার্সেন্টেজ আমরা রেখে দিই যে নর্মাল লস হিসাবে। আনসার্টেনটিতে আরও বড় লস হবে, তারপরেও যতটুকু নর্মালি লস আমরা রেখে দিতে পারি, নট এটা নর্মাল লসটা যে আনসার্টেনটি তা নয়, তারপরেও কিছুটা হলেও সেটা দ্বারা যাতে রিকভার হয়। তো আনসার্টেনটির মূল পয়েন্ট হলো মেজার করা যায় না, আর রিস্ক হলো মেজারেবল। আর রিস্ক অ্যাভয়েডেবল। কীভাবে অ্যাভয়েডেবল? যেহেতু এটা ধারণা করা যায় আগে থেকে, তাহলে সেটা অ্যাভয়েড করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি, বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা রিস্কটা অ্যাভয়েড করার চেষ্টা করতে পারি। দ্যাট ইজ রিস্ক ইজ অ্যাভয়েডেবল বাট আনসার্টেনটি ইজ আনঅ্যাভয়েডেবল। অর্থাৎ রিস্ক অ্যাভয়েড করা যায়, আনসার্টেনটি অ্যাভয়েড করা যায় না। আর হলো আরেকটা বড় জিনিস হলো কীভাবে রিস্কটা আমরা অ্যাভয়েড করবো, কীভাবে রিস্কটা আমরা কমিয়ে আনবো, তার সবচেয়ে বড় মাধ্যম হলো ইন্স্যুরেন্স। সুতরাং রিস্কটা ইন্স্যুরেবল। যেমন উদাহরণ দিই, রাস্তায় গাড়ি চলে, সেই গাড়ির মধ্যে বিশেষ করে বড় বড় বাসের মধ্যে তোমরা হয়তো লেখা দেখবা যে যাত্রী বিমাকৃত, অর্থাৎ ওই বাসে উঠলে কোনো যাত্রীর কোনো সমস্যা হলে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে ওই যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায়। তাহলে বাসে উঠলে একজনের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা সেই রিস্ক আছে, সেই রিস্কটুকু এটা মেজার করা গেল এবং মেজারেবল বলেই এটার জন্য ইন্স্যুরেন্স করা গেল এবং গাড়ির নিজেরও বিমা করা থাকে, সুতরাং রিস্কটা হলো ইন্স্যুরেবল। আর যেহেতু আনসার্টেনটি, কী ধরনের আনসার্টেনটি হতে পারে এটা কিন্তু জানা নেই, হঠাৎ করে এটা হবেই এমন কোনো কথা নেই, সুতরাং এটা নট ইন্স্যুরেবল। অর্থাৎ রিস্ক আনসার্টেনটা ইন্স্যুরেন্স করা যায় না, এটা ইন্স্যুরেন্সের আওতা বহির্ভূত। তুমি ল্যাঙ্গুয়েজটা যেভাবেই লেখো না কেন, আমি ছোটো ছোটো প্রথমেই বলেছি যে এটা
এই এটাকে তোমার চিনিয়ে দেওয়ার জন্য, রিস্ক অ্যান্ড আনসার্টেনটিকে চিনিয়ে দেওয়ার জন্য কিছু বুলেট পয়েন্ট তোমার এখানে আমি দিয়েছি। এগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সেন্টেন্স আকারে তোমরা শেখার এবং লেখার চেষ্টা করবা। তাহলে কি হলো, রিস্কটা ইনস্যুরেবল আর আনসার্টেনটিটা নট ইনস্যুরেবল। আর আর আরেকটা জিনিস, যেখানে যে রিস্কের ক্ষেত্রে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কাজ করে, অতীত অভিজ্ঞতা থেকে যে কোনো প্রজেক্টে কতটুকু রিস্ক আছে, সেই প্রজেক্টে বিগত 5 বছরের ইনফ্লো আউটফ্লো এবং কি বলে ওই ওখানে যে কর্মচারী লেবার আছে তাদের বিষয়গুলো যদি আমরা করি, এক্সপিরিয়েন্সগুলি দেখি, আমরা অতীতে এক্সপিরিয়েন্সগুলি এক্সারসাইজ যদি করি, তাহলে দেখব যে ওখানে কী পরিমাণ রিস্ক ভবিষ্যতে হতে পারে। অর্থাৎ অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে রিস্কটাকে কমিয়ে আনা যায়। বাট আনসার্টেনটি কোনো অভিজ্ঞতা সেখানে কাজ করে না, হঠাৎ করেই যেটা আসে, যেটা মানুষের জানার বাইরে, সেক্ষেত্রে সেটা একটা আনসার্টেনটি। আর লাস্ট যেটা, এই সবগুলি কথা এই কথাই এতক্ষণ বলেছি, ম্যানেজমেন্ট ক্যান রিডিউস, ম্যানেজমেন্ট যদি সঠিক পদক্ষেপ নেয় রিস্কটাকে কমিয়ে আনতে পারে। অর্থাৎ যে রিস্কটা হতে পারে আমরা যদি জানি, তাহলে তার জন্য আমরা একটা প্রিডিটারমিনেশন করতে পারি, আমরা একটা ব্যবস্থা নিতে পারি। তাহলে ম্যানেজমেন্ট ইচ্ছে করলে বা যখন বুঝতে পারে তখন সেটা তার ব্যবস্থাপনার মাধ্যমে সেই রিস্কটাকে কমিয়ে আনতে পারে। কিন্তু আনসার্টেনটির ক্ষেত্রে যেহেতু জানাই নাই কি হবে, যে ম্যানেজমেন্ট কী করে করবে, সেটাকে কমাবে কী করে, সুতরাং ম্যানেজমেন্টের পক্ষে রিডিউস করাটা নট পসিবল বা ইম্পসিবল। তাহলে কি দাঁড়ালো, আলটিমেটলি আনসার্টেনটি ইজ অলওয়েজ আনসার্টেনটি। আমরা কথায় কথা বলি না, দিট ইজ আনসার্টেন। সুতরাং আনসার্টেন অলওয়েজ আনসার্টেন, এটার কোনো সার্টেনটি নাই, যার কোনো সার্টেনটি নাই। আর রিস্ক হলো আমার ঝুঁকি, যেটা আগে থেকে জানা থাকে। তাহলে মুদ্রা কথা কি হলো, রিস্কটা মেজার করা যায়, রিস্কটাকে অ্যাভয়েড করা যায়, রিস্কটা ইন্স্যুরেন্স করা যায়, রিস্কটা ম্যানেজমেন্ট কমিয়ে আনতে পারে। আর এই কোনোটাই আনসার্টেনটির ক্ষেত্রে খাটে না। আর অনিশ্চয়তা অলওয়েজ অনিশ্চিত। সুতরাং আমরা এই যে আমাদের এই প্যান্ডেমিক টাইম যাচ্ছে, এই সময়ে আমরা একটা আনসার্টেনটির মধ্যে কিন্তু নেই, আমরা আছি রিস্কের মধ্যে, যে আমার সামনে কী করতে হবে, আমরা কীভাবে কতটুকু পার্সোনালি নিজেকে ইমপ্রুভ করা যায় অনলাইন ক্লাসের মাধ্যমে। ক্লাস হচ্ছে না, ক্লাস পাচ্ছি না, হাই হতাশ করে তো লাইফ বসে থাকবে না। ইটস আ রিস্ক, নট আনসার্টেনটি। এবং যে এটা আনসার্টেনটি ছিল কখন, এটা ঘটার আগে এটা আনসার্টেনটি ছিল, বিকজ এটা কেউ জানতো না এরকম একটা ঘটনা ঘটতে পারে, এরকম একটা প্যান্ডামিক আসতে পারে, এটা কিন্তু আনসার্টেনটি ছিল। বাট এখন কিন্তু তোমার কাছে এই লেখাপড়াটার জন্য এটা একটা রিস্ক, এটা নট আনসার্টেনটি। বাট এই তোমার এই ঘটনাটা আনসার্টেন ছিল, বাট তোমার এই ঘটনা পরবর্তী সময়ে এখন তুমি যে পড়ালেখা করছো, এই 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 পরীক্ষার জন্য যে তুমি কী ফলাফল তুমি করবে, কতটুকু ভালো করবে, তা কিন্তু রিস্কের পর্যায়ে, কিন্তু আনসার্টেনটির পর্যায়ে না। তুমি ইচ্ছা করলেই এখন এই রিস্কটাকে কমিয়ে রিস্কটাকে মেজারমেন্ট করে ম্যানেজমেন্ট পর্যায়ে এটাকে অ্যাভয়েড করতে পারো, রিডিউস করতে পারো, ফাইনালি ওভারকামও করতে পারো, এবং অবশ্যই ওভারকাম করতে পারবে। এবং ওভারকাম করার জন্যই কিন্তু আমরা এই অনলাইনে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি, এই অনলাইনের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তোমাদের এই সামনের দিনগুলিতে কখনোই জীবনে কোনো আনসার্টেনটি না আসুক। ছোটোখাটো রিস্ক তো থাকবেই, এবং রিস্কটা মেজার করবা, অ্যাভয়েড করবা, এবং সেটাকে ওভারকাম করবা। আশা করি সামনের দিনগুলি খুব ভালো যাবে তোমাদের। আল্লাহ হাফেজ।